হ্যালো এসএসসিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমি আলোচনা করব এসএসসির ইংলিশ সেকেন্ড পেপার একটি গুরুত্বপূর্ণ টপিক, স্পেশাল ইউজ অফ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। এই টপিকে 5 আউট অফ 5 পাওয়া একদম সহজ। এই জন্য তোমার একটা সঠিক গাইডলাইন প্রয়োজন। আজকের ক্লাসে তুমি সেই সঠিক গাইডলাইন পেয়ে যাচ্ছ। তোমার এই আজকের এই ক্লাসটি করার পর তোমার একটা আত্মবিশ্বাস তৈরি হবে এই টপিকে 5 আউট অফ 5 পাওয়া। সো এখন আমরা ক্লাসটা শুরু করব। দেখো সবাই একটু করে এই যে বিগত বছরের যে প্রশ্ন, ওই বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটা স্পেশাল ফ্রেজ তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে। যে এখানে আমরা 16টা স্পেশাল ফ্রেজ আমরা এখানে তোমাদের বিগত সালে সবচেয়ে বেশি এসেছে, এরকম আমরা 16টা স্পেশাল ফ্রেজ বেছে নিয়েছি, যেগুলো তোমরা পড়লে তুমি এখান থেকে তুমি তোমার যে ফাইনাল পরীক্ষা আছে ওই ফাইনাল পরীক্ষা তুমি শতভাগ তুমি এখান থেকে কমন পাবা। সো আজকে আমরা প্রতিটা স্পেশাল ফ্রেজের আমরা ডিপলি ব্যবহারগুলো দেখব। দেখো এই যে রুল নাম্বার 1, এই যে রুল নাম্বার 1 এর মধ্যে যে স্পেশাল ফ্রেজটা আলোচনা করব এটা হচ্ছে ওয়াজ বর্ন। এই ওয়াজ বর্ন শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করেছিল। সাধারণত আমরা এই জন্মগ্রহণ করেছিল অর্থে আমরা এই ওয়াজ বর্ন ফ্রেজটা আমরা ইউজ করব। দেখো একটু করে একটি শর্টকাট তুমি যদি মনে রাখো তাহলে তোমার উত্তরটা করতে সহজ হবে। দেখ কোনো সেন্টেন্সে যখন কোনো একটা মনীষীর নাম বা কোনো একটা জন্মস্থান বা কোনো একটা যখন সাল যখন উল্লেখ থাকবে তখন তুমি সেই শূন্যস্থানে কি দিবা, এই যে ওয়াজ বর্ন ফ্রেজটা তুমি ইউজ করবা। দেখো একটা এক্সাম্পলটা ইউজ দিলে তুমি সহজে বুঝতে পারবা। দেখো তো এই যে মুন্সি আব্দুর রব ড্যাশ on 1st May 1943 at Salamatpur village in Faridpur district। অর্থাৎ এই যে এখানে একটা ব্যক্তির কথা উল্লেখ আছে, আবার একটা সালের কথা উল্লেখ আছে, আবার স্থানের কথাও এখানে উল্লেখ আছে। বলতেছে এই যে মুন্সি আব্দুর রব ফরিদপুর জেলার সালামতপুর গ্রামে 1943 সালে 1 মে উনি কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। সাধারণত আমরা জন্মগ্রহণ করার অর্থে কি বসাবো? এই যে এখানে ওয়াজ বর্ন বসাবো। দেখো কিন্তু এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছে, মানে এই যে প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে কিন্তু এটা এসেছে। এরপর দেখো এবার ফজলুল হক এবং ফজলুল হক ড্যাশ ইন বরিশাল। অর্থাৎ এই ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করেছিল? বরিশালে জন্মগ্রহণ করেছিল। একটা স্থানের কথা উল্লেখ আছে, আবার একটা ব্যক্তির কথা উল্লেখ আছে। সুতরাং এখানে আমরা জন্মগ্রহণ করার অর্থে কোথায় কি বসাবো? ওয়াজ বর্ন বসাবো। কিন্তু দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ড 25 সালে এসেছে এই প্রশ্নটি। এরপর দেখো রুল নাম্বার 2, এই যে রুল নাম্বার 2 মানে উড রেদার, মানে বরং ভালো। এটা কিন্তু ব্যবহার করা একদম সহজ। এটা তোমাকে শর্টকাটে, এই যে শর্টকাটটা তোমাকে রাখতে হবে, মনে রাখতে হবে। দেখো এই যে শূন্যস্থান, এই যে শূন্যস্থানের পরে যখন ভার্বের বেস ফর্ম থাকবে তখন এর পরে যখন দেন থাকবে তখন তুমি এই শূন্যস্থানে কি বসাবা? এই যে উড রেদার বসাবা। একদম ইজি না? জাস্ট এই শর্টকাটটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি সহজে এটা বসাতে পারবে। দেখো তো দ্য পুর ম্যান ড্যাশ স্টাফ দেন ব্যাগ। দেখো তো এটা কিন্তু এই যে যশোরপুর 2025 সালে প্রশ্নটি এসেছে। দেখো এই যে এটা শূন্যস্থান, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, এরপর কি আছে দেখো তো দেন। তখন তুমি শূন্যস্থানে কি দিবা? নিশ্চয় তুমি কি দিবা? উড রেদার দিবা। যখন তুমি এই উড রেদারটা বসাবা তখন এটা অর্থ কেমন দাঁড়ায় দেখো তো। বলতেছে যে এই দরিদ্র ব্যক্তিটি ভিক্ষা করার চেয়ে বরং না খেয়ে থাকবে। এরপর পরবর্তী এক্সাম্পলটা দেখো তো, আই ড্যাশ রিমাইন্ড সাইলেন্ট দেন কোয়ারেল উইথ দেম। দেখো তো এই যে এটা শূন্যস্থান, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর কি আছে দেখো তো দেন। তোমরা অলরেডি গেস করে ফেলছো সেখানে কি হবে, সেটা উড রেদার। বলতে চাচ্ছি যে আমি তাদের সাথে ঝগড়া করার চেয়ে বরং নিরাপদে থাকাটাই ভালো। এটাতে কিন্তু সিলেক্ট 2025 সালে এই প্রশ্নটি এসেছে। সো মানে খুব সহজে তুমি এই উড-রেদার নিয়মটা তুমি বুঝতে পেরেছো। মানে একদম জাস্ট তুমি একটু দেন, এই যে শূন্যস্থান যখন দেন থাকবে তখন তুমি শুধু কি দিয়ে দিবা? উড-রেদারটা তুমি বসা দেবে, এতটুকু, আর কোনো কাজ নাই। এরপর দেখো রুল নাম্বার 3, সেটা কি? লেট অ্যালোন, মানে না বললেই নয় তো দূরের কথা চিন্তা করা যায় না, এমন অর্থে আমরা সাধারণত কি বসাবো? লেট অ্যালোনটি আমরা ব্যবহার করব।
শর্টকাট, এই যে শর্টকাট তোমার খেয়াল রাখবা। দেখো, তুলনামূলক একটা বিশাল পার্থক্য থাকবে প্রত্যাশা আর বাস্তবতার সাথে। যেমন সে দিনে 200 টাকা ইনকাম করতে পারে না, 2000 টাকা তো দূরের কথা। সে পরীক্ষায় পাশ করতে পারে না, A+ পাওয়া তো দূরের কথা। সে আমার নামটি বলতে পারে না, আমার ঠিকানা তো দূরের কথা। সে একটা সেলফোন ক্রয় করতে পারে না, কম্পিউটার তো দূরের কথা। সাধারণত এমন অর্থ আমরা কি বসাবো? লেট অ্যালোন বসাবো। শুধু জাস্ট একটু অর্থ দিয়ে খেয়াল রাখলে তুমি এই লেট অ্যালোনটা খুব সহজে বসাতে পারবা। এক্সাম্পল দেখো তো, দেখো আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, বলতেছে আমি একটা বাইসাইকেল ক্রয় করতে পারি না, ড্যাশ আ মোটরসাইকেল। মোটরসাইকেল তো দূরের কথা। তাহলে এখন আমরা এই দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ড 2023 সালে এসেছে প্রশ্নটি। তবে এটা আমরা কি ইউজ করবো? লেট অ্যালোন। এরপর দেখো, হি ক্যান নট বাই আ সেল ফোন, সে একটা সেল ফোন ক্রয় করতে পারে না, ড্যাশ আর ডেস্কটপ, ডেস্কটপ তো দূরের কথা। তাহলে আমরা কি বসাবো? লেট অ্যালোন। এটা কিন্তু এই যে কুমিল্লা বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছে। সো একদম সহজ, তুমি এই লেট অ্যালোনটা বসাতে পারবে। জাস্ট একটু অর্থ দিকে একটু খেয়াল রাখতে হবে, এতটুকু জাস্ট। এরপর দেখো রোল নাম্বার 4, হ্যাড বেটার, মানে উচিত বা অধিকতর ভালো। তুমি কখন ইউজ করবা? যখন কোনো ছেলে যখন উপদেশ বা যখন সতর্কতা বোঝাবে, তখন তুমি এই হ্যাড বেটারটা ইউজ করবা উচিত বা অধিকতর ভালো অর্থে। যেহেতু এটা এই যে হ্যাড বেটার, যেহেতু এটা একটা মডেলস, এই জন্য অবশ্যই কি থাকবে? এই হ্যাড বেটার পরে অবশ্যই কি থাকবে? ভার্বের বেস ফর্ম থাকবে। এটা ঠিক আলাদা। তো এক্সাম্পল দেখো তো, এই যে ইট ইজ আ সিক্রেট ম্যাটার, we dash not discuss this in public। বলতেছে যেহেতু এটা একটা গোপনীয় বিষয় বা একটা সিক্রেট বিষয়, তাই এটা আমাদের জনসম্মুখে আলোচনা না করা উচিত, মানে আলোচনা না করা উচিত। তাহলে উচিত আমরা কি বসাবো এখানে? হ্যাড বেটার। আর দেখো এই হ্যাড বেটার পরে কি আছে? এই যে ভার্বের বেস ফর্ম ডিসকাস। এরপর এটা কিন্তু এই যে ঢাকা বোর্ড 2024 সালে এই প্রশ্নটি এসেছে। এরপর দেখো, ইউ লুক ভেরি ডার্টি, মানে তোমাকে খুব নোংরা দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক ব্যাড বিফোর ইউ গো টু ব্যাড, বলতেছে তুমি ঘুমানোর পূর্বে গোসল করা উচিত, অর্থাৎ তোমার ঘুমানোর পূর্বে কি করা উচিত? গোসল করা উচিত। উপদেশ বোঝাচ্ছে, আমরা উচিত অর্থে কি বসাবো? হ্যাড বেটার। আর অবশ্যই এখানে টেক, এটা ভার্ব বেস ফর্ম, যেহেতু এটা হ্যাড বেটার, এরপর অবশ্যই কি বসে? ভার্ব বেস ফর্ম বসে। আশা করি তোমরা এই হ্যাড বেটারের যে ব্যবহার এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো রুল নাম্বার 5, হ্যাভ টু, হ্যাজ টু, মানে করতেই হবে। জাস্ট কি বোঝাবে? এই যে অতি আবশ্যক বোঝাতে আমরা এই হ্যাভ টু এবং এই হ্যাজ টু আমরা ইউজ করবো। করতেই হবে এরকম অর্থ আমরা হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করে থাকি। দেখো এটাও যেহেতু একটা মডেলস ভার্ব, এই যে হ্যাভ টু, হ্যাজ টু যেহেতু একটা মডেল অক্সিলারি ভার্ব, এরপর অবশ্যই কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা কখন হ্যাভ টু ইউজ করব আবার কখন হ্যাজ টু ইউজ করব? দেখো সাবজেক্ট যখন থার্ড পারসন এবং যখন সিঙ্গুলার হবে তখন তুমি হ্যাজ টু। যেমন দেখো এই যে হি, শি, ইট, রানা, মাই মাদার, এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার। এগুলোর জন্য তুমি কি ইউজ করবা? এই যে হ্যাজ টু, এই মডেলসটি ব্যবহার করবা। তাহলে হ্যাভ টু কখন ইউজ করবা? দেখো সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার যখন না হবে তখন তুমি কি দিবা? এই যে হ্যাভ টু ইউজ করবা। যেমন আই, উই, ইউ, দে, বুকস, এগুলোর ক্ষেত্রে তুমি কি ইউজ করবা? হ্যাভ টু, কারণ এগুলো থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য তুমি হ্যাভ টু। অর্থাৎ এতটুকু মনে রাখবা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় হ্যাজ টু, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হলে হ্যাভ টু। এতটুকু জাস্ট, এতটুকু বুঝতে তুমি এটা হ্যাভ টু, হ্যাজ টু তো তুমি সহজে বসাতে পারবা। এরপর দেখো, দে সলভ দিস প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল। বলতেছে যে তারা তাদের যে সমস্যাগুলো শীঘ্রই কি করতে হবে? সমাধান করতেই হবে, অতি আবশ্যক বোঝাচ্ছি। তাহলে কি ইউজ করবা? হ্যাভ টু অথবা হ্যাজ টু। অথবা দ্য প্রজেক্ট উইল ফেল, অথবা কি প্রকল্পটি কি হবে? ব্যর্থ হবে। তাহলে তাদের সমস্যাগুলো মানে শীঘ্রই কি করতে হবে?
অবশ্যই কি করতে সমাধান করতেই হবে, অতি আবশ্যক বোঝাচ্ছে, অবশ্যই কি বসাবো হ্যাভ টু অথবা হ্যাজ টু। যেহেতু এই দে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এজন্য তুমি কি করবা, এটা কিন্তু থার্ড পারসন কিন্তু প্লুরাল, এজন্য আমরা কি ইউজ করব, অবশ্যই এখানে হ্যাভ টু ইউজ করব। এরপর দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি, বলতেছে আমাদেরকে সময়, বলতেছে আমাদের সময়কে যথাযথ ব্যবহার করতেই হবে। কি বোঝাচ্ছে, অতি আবশ্যক। আর অতি আবশ্যক বোঝালে কি দিব, হ্যাভ টু অথবা হ্যাজ টু। যেহেতু এই উই সাবজেক্ট, যেহেতু এখানে কি পাস্ট পারসন এবং প্লুরাল, এই জন্য আমরা কি ইউজ করব, হ্যাভ টু। অধিকাংশ শিক্ষার্থীরা হ্যাভ টু হ্যাজ টুর সাথে হ্যাড বেটার বিষয়টি একদম গুলাই ফেলে। দেখো একটু ভালো করে খেয়াল করো তো, এই যে হ্যাভ টু হ্যাজ টু মানে করতেই হবে, জাস্ট এখানে কি বোঝাবে, অতি আবশ্যক বোঝাবে। আর হ্যাড বেটাররা, বেটার মানে অধিকতর ভালো বা উচিত অর্থে, জাস্ট এখানে কি উপদেশ বা পরামর্শ বোঝাবে। উপদেশ বা পরামর্শ বোঝানোর জন্য তুমি এই হ্যাড বেটারটা ইউজ করবা, আর কোনো অতি আবশ্যক বোঝানোর জন্য কি ইউজ করবা, হ্যাভ টু হ্যাজ টু। জাস্ট অর্থের দিকে তুমি একটু খেয়াল রাখলে তুমি খুব সহজে তুমি এই হ্যাভ টু হ্যাজ টু আর হ্যাড বেটারটা তুমি সহজে বসাতে পারবা। আশা করি তোমরা এই হ্যাভ টু হ্যাজ টুর সাথে যে হ্যাড বেটার যে একটা দ্বন্দ্ব, সেটা তোমরা এই যে পার্থক্যটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো রুল নাম্বার 6, এই রুল নাম্বার 6 এ কি নিয়ে আলোচনা করবো, এই যে উড়িয়ে মারি মানে কিছু মনে না করলে, আর একটা হচ্ছে হোয়াটস ইট লাইক মানে কেমন হয়। এই দুইটা বিষয় আমি, এই দুইটা স্পেশাল প্রেস আমি একসাথে পড়াবো, কারণ এটা হচ্ছে স্ট্রাকচারের দিক দিয়ে দুটোটা কিন্তু সেম। দেখো যে শূন্যস্থান, এই যে শূন্যস্থান, এই শূন্যস্থান পরে অবশ্যই কি থাকবে, 12 সাথে আইএনজি। উডের মাইন্ডের সাথে 12 সাথে আইএনজি থাকবে, ওয়ার্ডস ইট মানে ওয়ার্ডস ইট লাইকের ক্ষেত্রে কি 12 সাথে আইএনজি, এবং শেষ দুটোটার ক্ষেত্রে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার আমরা কখন উডের মাইন্ড বসাবো আবার কখন ওয়ার্ডস ইট লাইক বসাবো। দেখো ভদ্রভাবে যখন অনুরোধ করা বোঝাবে, কি ভদ্রভাবে যখন অনুরোধ করা বোঝাবে তখন আমরা ইউজ করব এই যে উডের মাইন্ড ইউজ করব। আবার যখন কোনো কিছু করার যখন অনুভূতি প্রকাশ করবে, কি প্রকাশ করবে, অনুভূতি যখন প্রকাশ করবে তখন কি ইউজ করব, এই যে ওয়ার্ডস ইট লাইক। এক্সাম্পল দিলে জিনিসটা একদম সহজ লাগবে, একটু করে দেখো। ড্যাশ টেকিং টি উইথ মি, অর্থাৎ এখানে কি দেখো বলেছে আমার, অর্থাৎ কিছু মনে না করলে আমার সাথে চা পান করবেন, কিছু মনে না করলে আমার সাথে চা পান করবেন, অর্থাৎ চা পান করার জন্য জাস্ট ভদ্রতার সাথে কি করতেছে, অনুরোধ করাচ্ছে, অনুরোধ মানে অনুরোধ বোঝাচ্ছে। তখন কি করবো আমরা, এখানে অবশ্যই কি দিব, ওয়ার্ডস না সরি অডিও মাইন্ড বসাবো, কারণ এখানে কি বোঝাচ্ছে, ভদ্রতার সাথে অনুরোধ বোঝাচ্ছে, অডিও মাইন্ড। এরপর দেখো ড্যাশ সুইমিং ইন আ রিভার, অর্থাৎ দেখো তো এই নদীর মধ্যে সাঁতার কাটলে কেমন হয়, তার মধ্যে এই যে নদীর মধ্যে সাঁতার কাটার একটা অনুভূতি প্রকাশ করছে। তাহলে দেখো এখানে আমরা কি করবো, নদীর মধ্যে সাঁতার কাটতে কেমন অনুভূতি প্রকাশ করলে আমরা কি ইউজ করবো, অবশ্যই এখানে আমরা ওয়ার্ডস ইট লাইক, ওয়ার্ডস ইট লাইক। দেখো এখানেও কিন্তু 12 সাথে আইএনজি, এখানেও কিন্তু 12 সাথে আইএনজি, এবং শেষে কি আছে, একটা প্রশ্নের চিহ্ন আছে। দেখছো মানে গঠনগত কিন্তু মানে স্ট্রাকচার দিক দিয়ে দুটোটা কিন্তু সেম, কিন্তু ব্যবহার এবং অর্থগত দিক দিয়ে একটু কি রয়েছে, পার্থক্য রয়েছে। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। এরপর দেখো ড্যাশ ওয়াকিং অ্যালং থ্রু আ ফরেস্ট, অর্থাৎ জঙ্গলে, অর্থাৎ জঙ্গলের মধ্যে একা হাঁটলে কেমন হয়, তার মধ্যে এই যে তার মানে এই যে জঙ্গলের মধ্যে একা হাঁটার একটা অনুভূতি প্রকাশ করতেছে। তাহলে আমরা কি ইউজ করবো, অনুভূতি প্রকাশ করলে অবশ্যই তোমরা গ্যাস করতে পেরেছো, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। দেখো এখানে কিন্তু 12টা আইএনজি, শেষে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখছো, তাহলে এখন একটা মজার বিষয় কি জানো, এই যে অডিও মাইন্ড এবং হোয়াটস ইট লাইক পরীক্ষায় একসাথে আসবে না, যে কোনো একটা আসবে। দেখো যে কোনো একটা আসলে তুমি জাস্ট পারদর্শী, দেখো শূন্যস্থানের শেষে যখন আইএনজি, শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন থাকলে, মানে প্রশ্নবোধক চিহ্ন থাকলে তখন তুমি অডিও মাইন্ড আসলে অডিও মাইন্ড বসা দিবা, আর ওয়ার্ডস ইট লাইক আসলে ওয়ার্ডস ইট লাইক তুমি কি করতে পারবা, বসাতে পারবা। যদি দুটাও যদি কোনো সময় যদি আসে ভবিষ্যতে, তখন তুমি এই অর্থ দিক দিয়ে এই জিনিসটা পার্থক্য করে তুমি কি করবা,
পার্থক্যটা তুমি মানে খোঁজার চেষ্টা করবা, তখন তুমি পার্থক্যটা বুঝতে পারলে তুমি এখানে কি করতে পারবা, ওডিও মার্ডি বসাতে পারবা, আসলে তুমি বসাতে পারবা, হোয়াটস ইট লাইকটাও আসলেও তুমি কি করতে পারবা, বসাতে পারবা। আশা করি তোমরা এই দুটা বিষয় তোমরা কি করতে পেরেছো, বুঝতে পেরেছো। এরপর দেখো রুল নাম্বার 7। রুল নাম্বার 7 কি, আপনার হচ্ছে হোয়াটস ডট ডট লাইক, মানে কেমন লাগে বা কি রকম লাগে। দেখো কেমন লাগে বা কি রকম লাগে। এরপর আরেকটা আছে কি, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, মানে কিসের মতো দেখতে, সাধারণত এমন অর্থ আমরা এই হোয়াটস ইট লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক আমরা সাধারণত কি ব্যবহার করে থাকি। দেখো এখানে অবশ্যই দুইটা শূন্যস্থান থাকবে, কি থাকবে, দুইটা শূন্যস্থান থাকলেই মনে করবা হয়তো সেখানে হোয়াটস ডট ডট লাইক হবে, না হয় হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হবে। এখন তুমি কোনটা কখন বসাবা। দেখো যখন গুণ জানতে চাওয়া বোঝায়, কি জানতে, গুণ জানতে চাওয়া বোঝায়, তখন তুমি কি দিবা, হোয়াটস ডট ডট লাইক দিবা। আর যখন অদ্ভুত কোনো কিছু শারীরিক গঠন বা বৈশিষ্ট্য জানতে চাওয়া বোঝায়, তখন তুমি কি ইউজ করবা, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ইউজ করবা। কি ইউজ করবা, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তাহলে আমি আবার বলতেছি, গুণ জানতে চাওয়া বোঝালে তুমি কি ইউজ করবা, হোয়াটস ডট ডট লাইক ইউজ করবা। আর যখন শারীরিক কোনো বৈশিষ্ট্য বা যখন গুণ জানতে গঠন জানতে চাওয়া বোঝাবে, তখন তুমি কি ইউজ করবা, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এক্সাম্পল দেখো, ক্যান এনিওয়ান টেল মি, আমাকে কেউ বলতে পারেন, ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ। তো দুইটা কি আছে, দুইটা শূন্যস্থান আছে, মাঝখানে একটা বিষয় লেখা আছে অ্যান এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে কি, হাতি। আচ্ছা দেখো তো, স্বাভাবিকভাবে চিন্তা করো তো, হাতির কি শারীরিক গঠন জানতে চায় নাকি তার গুণ জানতে চায়? নিশ্চয়ই কি জানতে চায়, শারীরিক গঠন। আর শারীরিক গঠন জানতে চাইলে কি দিব, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তাহলে আমরা কি ইউজ করব, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এরপর দেখো, আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ড আ নিউ জব, বলছে আই হিয়ার, আমি শুনেছি, ইউ হ্যাভ জয়েন্ড আ নিউ জব, তুমি একটা নতুন চাকরিতে কি করেছো, প্রবেশ করেছো। ড্যাশ ইউর নিউ বস ড্যাশ। কয়টা শূন্যস্থান আছে, দুইটা শূন্যস্থান আছে। এবং শেষে কি অবশ্যই প্রথম চিহ্ন আছে, মাঝখানে কি আছে দেখো তো, ইউর নিউ বস মানে মানুষ, অবশ্যই নিউ নতুন মানে অত তোমার নতুন বস মানে মানুষ। আচ্ছা দেখো, মানুষের কি গুণ জানতে চায় নাকি তার শারীরিক গঠন জানতে চায়? নিশ্চয় কি জানতে চায়, গুণ জানতে চায়। আর গুণ জানতে চাও তাহলে কি ইউজ করবো, হোয়াটস ডট ডট লাইক। তাহলে আমরা এখানে কি ইউজ করবো, হোয়াটস ডট ডট লাইক। এরপরে দেখো তো, ড্যাশ অ্যান এলিগেটর। তাহলে দেখো দুইটা শূন্যস্থান আছে, মাঝখানে অ্যান এলিগেটর মানে কুমির। আচ্ছা কুমির কি শারীরিক গঠন জানতে চায় নাকি কুমির গুণ জানতে চায়? নিশ্চয় গঠন জানতে চায়, শারীরিক গঠন জানতে চায়। তাহলে আমরা কি ইউজ করবো, অবশ্যই আমরা কি ইউজ করবো এখানে, হোয়াটস ডট ডট না সরি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এরপর দেখো তো, ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, মানে এই যেখানে দুইটা শূন্যস্থান মাঝখানে আছে ওয়েদার। আচ্ছা ওয়েদারে কি জানতে চায়, নিশ্চয় গুণ জানতে চায়, তার কোনো শারীরিক গঠন নাই, সুতরাং কি জানতে চায়, গুণ জানতে চায়। আর গুণ জানতে চাও তাহলে কি ইউজ করবো, হোয়াটস ডট ডট লাইক, হোয়াটস ডট ডট লাইক। আশা করি এই যে হোয়াটস ডট ডট লাইক এবং হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এর মধ্যে যে একটা পার্থক্য, এই পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের পরীক্ষায় মানে পরীক্ষা অবশ্যই এটা কিন্তু এই দুটা স্পেস কিন্তু অবশ্যই আসবে, খুবই কমন একটা কিন্তু। দেখো এরপর আমাদের যে এখন তোমাদের যে 7টা আমি নিয়ম পড়াইছি বা 7টা যে রুল পড়াইছি, এই 7টা রুল উপর ভিত্তি করে আমি একটা তোমাদেরকে প্র্যাকটিস দিয়েছি। এই প্র্যাকটিসটা অবশ্যই করো, তোমরা অবশ্যই কমেন্ট করবা। রুলস নাম্বার 8 মানে অ্যাজ সুন অ্যাজ, শীঘ্রই বা সাথে সাথে, সাধারণত এমন অর্থ দেয়। দেখো এটি ব্যবহার করা হয় দুটি কাজের মধ্যে, দ্বিতীয়টি প্রথম কাজের সাথে সাথে ঘটে বোঝায়। অর্থাৎ দুটি কাজের মধ্যে একটি কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। অ্যাজ সুন অ্যাজ এর আগে পরে সাধারণত একই টেন্স হয় এবং নাও হতে পারে, তবে অর্থের দিকে কি হবে, কি করতে হবে, উত্তর করতে হবে। আমি অ্যাজ সুন অ্যাজ এর একটা স্ট্রাকচার দাঁড় করেছি, ভাই কোথায় কোথায় বসতে পারে এই জিনিসটা একটু খেয়াল রাখো। অ্যাজ সুন অ্যাজ যখন বাক্যের যখন শুরুতে বসবে, একদম যখন শুরুতে বসবে, তখন পরপর দুইটা ক্লজ হবে এবং দুটো ক্লজ কিন্তু 5 মিনিট টেস্ট হবে। এবং আরেকটা কথা মনে রাখবা, এই দুই ক্লজের মাঝখানে একটা কি বসবে, কমা বসবে, এই জিনিসটা খেয়াল রাখবা।
আবার as soon as যখন মাঝখানে বসে তখন আগে একটা ক্লজ পরে একটা ক্লজ এবং দুটো ক্লজ কি হবে past indefinite tense হবে। আবার as soon as আবার কিছু একটা পসিবল আগেও কি বসতে পারে as soon as বসতে পারে। তবে এই জিনিসটা অর্থ দিয়ে খেয়াল রাখতে হবে। এক্সাম্পল দেখো, দ্যাটস দ্য রেইন স্টপ, বৃষ্টি থামার সাথে সাথে আই স্টার্টেড ফর হোম, আমি বাড়ির জন্য কি করলাম যাত্রা শুরু করলাম। এটা কিন্তু ঢাকা বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছে। তাহলে এখন শুরুতে একদম শূন্যস্থান এবং এরপর একটা ক্লজ, এরপর একটা ক্লজ এবং দুই ক্লজের মাঝখানে কি আছে কমা আছে এবং দুটো ক্লজ কিন্তু পাস ইনডিফিনিট টেন্স, এটাও কিন্তু বি2 এটাও বি2 আর বি2 থাকলে আমরা কি ওটাকে অবশ্যই ওটা পাস ইনডিফিনিট টেন্স হয়। এখন দেখো বৃষ্টি থামার সাথে সাথে আমরা বাড়ির জন্য কি করলাম যাত্রা শুরু করলাম, তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি as soon as ইউজ করতে পারি as soon as। এরপর দেখো we inform the police that the incident took place, অর্থাৎ দুর্ঘটনা ঘটার সাথে সাথে আমরা পুলিশকে কি করেছিলাম জানিয়েছিলাম। এখানে দেখো তো মাঝখানে শূন্যস্থান আগে একটা ক্লজ পরে একটা ক্লজ এবং দুটো ক্লজ কিন্তু কি পাস ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে কি সাথে সাথে বা শীঘ্র বোঝার জন্য আমরা কি ইউজ করতে পারি as soon as ইউজ করতে পারি as soon as। এরপর দেখো the sky is cloudy, অর্থাৎ আকাশ মেঘলা and এবং it may storm at any moment, যে কোনো মুহূর্তে কি হতে পারে বৃষ্টি হতে পারে। সো সুতরাং we should start our journey as possible, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যাত্রা বা আমাদের জার্নিটা কি করা উচিত শুরু করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে আমরা এখানে একটা পসিবল আছে, পসিবল আগে শূন্যস্থান আমরা এখানে কি অর্থনৈতিক বিবেচনা করে আমরা এখানে as soon as বসাতে পারি as soon as। এটা কিন্তু সিলেট বোর্ড 2025 সালে এই প্রশ্নটা এসেছে। সো মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। তাহলে আমরা এই as soon as শীঘ্রই বা সাথে সাথে বোঝানোর জন্য আমরা সাধারণত ইউজ করব as soon as ইউজ করব। এরপরে দেখো তো রুল নাম্বার 9, রুল নাম্বার 9 কি নো সুনার হ্যাড, মানে তাৎক্ষণিকতা। তাহলে হতে না হতে, করতে না করতে, করতে না করতে, খেলতে না খেলতে সাধারণত এমন অর্থ আমরা কি বসাতে পারি নো সুনার হ্যাড বসাতে পারি। এখন দেখো নো সুনার হ্যাড এটা একদম ইউজ করা একদম সহজ। এবং তোমার একটা জাস্ট এই যে শর্টকাট একটু জানা তোমাকে জানতে হবে। শর্টকাটটা যদি তুমি জানলে তাহলে তুমি নো সুনার হ্যাড খুব সহজে ইউজ করতে পারবে। দেখো এই শূন্যস্থান পরে যখন কি থাকবে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যখন ভার্ব বি3 এর পরে দেন এর পরে সেন্টেন্সটি কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স যখন হবে তখন তুমি এই শূন্যস্থানে কি বসাবা নো সুনার হ্যাড। একদম ইজি। এক্সাম্পল দেখলে জিনিসটা আরো সহজ লাগবে। দেখো ড্যাশ আই সিন দ্য স্নেক দেন আই বিকেম স্ট্রং, বলতেছে যে আমি সাপটিকে দেখার সাথে সাথে আমি কি হয়ে গেলাম বিস্মিত হয়ে গেলাম বা ভীত হয়ে গেলাম। এখন দেখো তো এই যে শূন্যস্থান একদম শুরুতে, তারপরে কি আছে সাবজেক্ট, এরপরে কি আছে ভার্বের বি3 সি স সি বি3, তারপর আছে কি দেন, এরপরে কি আছে সাবজেক্ট, এরপরে ভার্ব বি2 মানে কোন টেন্স হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কিন্তু এই যে দেখো রাজশাহী বোর্ড 2024 সালে প্রশ্ন এসেছে, বলতেছে আমি সাপটিকে দেখার সাথে সাথে আমি কি হয়ে গেলাম বিস্মিত হয়ে গেলাম। সুতরাং আমরা এখানে কি ইউজ করব নো সুনার হ্যাড ইউজ করব। যেহেতু এই স্ট্রাকচারটা এখানে এই যে শূন্যস্থান পরে যেহেতু এই স্ট্রাকচারটা আছে তাহলে আমরা কি ইউজ করব নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। এরপর দেখো ড্যাশ উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড, অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি কি করলো ছেড়ে দিল। তাহলে এই যে দেখো শূন্যস্থান, তারপরে সাবজেক্ট, এরপর ভার্ব বি3, এরপর আছে কি দেন, এরপরে কিন্তু এই যে বি2 থাকলে কোন টেন্স হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সুতরাং আমরা এখানে কি ইউজ করব অলরেডি তোমরা গেস করতে পেরেছো নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। এরপর দেখো অনেক অধিকাংশ শিক্ষার্থীরা একটা বিষয় গোলায় ফেলে, দেখো এই যে গ্যাপ, এটা হচ্ছে গ্যাপ। যে শূন্যস্থান পরে যখন ভার্ব বেস ফর্ম এরপর যখন শুধু দেন থাকবে তখন তুমি কি দিবা উড্রেদার দিবা। এই উড্রেদার আর নো সুনার হ্যাডের মধ্যে যে পার্থক্যটা আছে পার্থক্য তোমাকে বুঝতে হবে। কারণ তোমাকে উড্রেদার এবং নো সুনার হ্যাড ইউজ করা একদম সহজ হবে। অর্থ না পারলেও তোমরা জাস্ট এই শর্টকাট নিয়মগুলো যদি জানতে পারো তাহলে তুমি সহজে কি এই উড্রেদার এবং নো সুনার হ্যাডটা তুমি পরীক্ষায় ভালোভাবে বসাতে পারবে। এরপর দেখো রুল নাম্বার 10,
মানে দেয়ার, দেয়ার মানে সেখানে, দেয়ার মানে কি সেখানে, অর্থাৎ কোনো কিছু আছে নাই বা গটে অর্থ বোঝানোর জন্য আমরা কি বসাতে পারি, এই দেয়ারটা বসাতে পারি। দেয়ার ঠিক তখন বাক্যের শুরুতে বসে যখন স্পেসিফিক কি থাকে না, সাবজেক্ট উল্লেখ থাকে না। এই যে শর্টকাটটা কি কেন, এই যে দেয়ার, এই দেয়ার পরে যে ভার্ব বসে ওই ভার্বটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এটা নির্ভর করবে পরবর্তী সাবজেক্টের উপর। এই সাবজেক্ট যদি কি হয় সিঙ্গুলার হয় তখন এই ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি কি হয় প্লুরাল হয় তখন এই ভার্বটা কি হবে প্লুরাল হবে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ শর্টকাট দেখো, যখন শূন্য স্থানের পরে যখন কি থাকে লিভ থাকবে তখন তুমি চোখ বন্ধ করে একদম আর কিছু দেখতে হবে না, তুমি শুধু এই শূন্য স্থানে কি বসা দিতে পারবা, দেয়ার বসা দিতে পারবা। এক্সাম্পল দিলে জিনিসটা আরো সহজে বুঝতে পারবা। দেখো ড্যাশ ইজ নো ফিশ হিয়ার, বলতেছে এখানে কোনো মাছ নাই, এখানে কোনো কি নাই মাছ নাই, ইটস আ সুইমিং পুল, এটা একটা কি সুইমিং পুল। এটা কিন্তু চট্টগ্রাম 2023 সালে প্রশ্নে এসেছে, বলতেছে এখানে কোনো মাছ নাই, এখানে কোনো মাছ নাই, তাহলে এখানে স্থান বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি, দেয়ার ইউজ করতে পারি। আর দেয়ার পরে যে ভার্ব হবে ওটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এটা পরবর্তী শব্দ কি এই যে পরবর্তী শব্দের উপর কি করবে নির্ভর করবে। দেখো লং এগো ড্যাশ লিভড আ মাইটি কিং কোবলাকার, কিছু দেখতে হবে না, জাস্ট দেখো শূন্যস্থান এরপর আছে কি লিভ, তাহলে এই শূন্যস্থান আমরা কি ইউজ করব, দেয়ার ইউজ করব। দেয়ার, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো রুল নাম্বার 11, ইট, ইট মানে কি এটা বা ইহা, সাধারণত এটা ব্যবহার করে সামনে বা কাছাকাছি কিছু মানে বোঝাতে আমরা এটা বা ইহা অর্থে আমরা কি ইউজ করব, ইট ইউজ করব। আরেকটা কথা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, এই যে ইটের পরে যে ভার্বটা বসে ওই ভার্বটা অলওয়েজ কি হবে, সিঙ্গুলার হবে, অলওয়েজ সিঙ্গুলার। ইটের পর কখনো কি বসতে পারে না, প্লুরাল ভার্ব বসতে পারে না, অর্থাৎ ইটের পরে বসলে এই যে ইজ বসতে পারে, ওয়াজ বসতে পারে, অথবা তোমার হ্যাজ বসতে পারে, অর্থাৎ সিঙ্গুলার কি বসবে, যে ভার্ব বসবে, কখনো কি বসবে না প্লুরাল ভার্ব, কখনো এই ইটে পরে বসতে পারে না। এখন দেখো एग्जांपल দেখো ড্যাশ ওয়াজ আ ওয়ান্ডারফুল নাইট, বলতেছে এটা একটা চমৎকার রাত ছিল, দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস এন্ড ফুল অফ স্টার, বলতেছে এই যে আকাশ ছিল একটা কি মেঘমুক্ত এবং তারায় পরিপূর্ণ ছিল। তাহলে দেখো এটা একটা চমৎকার রাত ছিল, এটা তাহলে এটা ইংলিশ কি মানে কি হচ্ছে, এটা ইংলিশ কি ইট। একটা কথা মনে রাখবা, এই যে ইটের পরে কি বসবে অলওয়েজ ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে, ওয়াজ এটা সিঙ্গুলার। এটা কিন্তু এই দেখো যশোরপুর 24 সালে প্রশ্নটি এসেছে। এরপর দেখো ড্যাশ ইজ আনফরচুনেট দ্যাট, বলতে একটা দুঃখের বিষয় যে মেনি স্টুডেন্টস স্পয়েল देयर টাইম, বলতে অনেক শিক্ষার্থীরা তাদের সময় নষ্ট করে বাই ইউজিং ফেসবুক, কি ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে। এটা কিন্তু এই যে দেখো এটা কিন্তু কুমিল্লা বোর্ড 25 সালে প্রশ্ন এসেছে, খুবই মানে গুরুত্বপূর্ণ। তাহলে এটা দুঃখের বিষয় যে এটা কিসে মানে এটা কি বিষয়, দুঃখের বিষয় যে, তাহলে এটা দুঃখের বিষয় যে, তাহলে আমরা এটা অর্থে কি ইউজ করতে পারি, ইট ইউজ করতে পারি। আর এর পর অবশ্যই যে ভার্বটা হয় এটা অলওয়েজ কি হয় সিঙ্গুলার, ইজ, এটা সিঙ্গুলার ভার্ব। আশা করি এই ইটটা এটার ব্যবহারটা তোমরা কি করতে পারছো, বুঝতে পেরেছো। রুল নাম্বার 12, হোয়াট ইফ, মানে এমনটি হয় বা হতো, অলওয়েজ এখানে একটা বয় কাজ করবে। মনে করো আগামীকাল আমার এসএসসি পরীক্ষা, আজকে যদি আমার অ্যাডমিট কার্ডটা হারিয়ে যেত, আসলে কি এখনো কি অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে না, অর্থাৎ অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়ার একটা কি প্রকাশ করতেছে, বই প্রকাশ করতেছে। আগামীকাল আমি লন্ডনে যাব, আজকে যদি আমার পাসপোর্টটা হারিয়ে যেত, আসলে কি এখন কি পাসপোর্ট হারিয়ে গেছে না, অর্থাৎ পাসপোর্ট হারিয়ে যাওয়া কি প্রকাশ করতেছে, বই প্রকাশ করতেছে। সাধারণত বই প্রকাশ করলে এরকম আমরা কি ইউজ করবো, হোয়াট ইফ ইউজ করবো। তবে একটা শর্টকাট মনে রাখো, দেখো শূন্যস্থান পরে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে এবং একদম শেষে যখন কি প্রশ্নবোধক চিহ্ন যখন থাকবে তখন তুমি এই শূন্যস্থানে কি ইউজ করবা, হোয়াট ইফ, কি ইউজ করবা, হোয়াট ইফ। এই বিষয়টা একটু খেয়াল রাখবা। এখন একটা एग्जांपल দেখো, টেক ইমার্জেন্সি মেডিসিন উইথ ইউ, অর্থাৎ তোমার সাথে ইমার্জেন্সি মেডিসিনগুলো নিও। ড্যাশ ইউ ফল ইল ডিউরিং ইউর জার্নি, তুমি তোমার যাত্রার সময় কি হতে পারো, যদি তুমি তোমার যাত্রার সময় অসুস্থ হয়ে পড়ো, এখনো কি অসুস্থ হয়ে পড়েছে না, অসুস্থ হওয়ার একটা কি প্রকাশ করতেছে, বই প্রকাশ করতেছে। শর্টকাট নিয়মটা দেখো, যে শূন্যস্থান এর পরে সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং শেষে কি আছে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে আমরা কি এখানে কি বই প্রকাশ করার অর্থে কি ইউজ করব, হোয়াট ইফ ইউজ করব, হোয়াট ইফ। এরপর দেখো
আই এম ইন শর্ট অফ টাইম, বলতেছে আমার খুব কম সময়। ড্যাশ দ্য ট্রেন ইজ লেট, যদি ট্রেনটা দেরি করে, আসলে কি এখন কি ট্রেন দেরি করেছে? না, অর্থাৎ ট্রেন দেরি করা এটা কি প্রকাশ করতেছে? ভয় প্রকাশ করতে। তাহলে আমরা এখানে কি ইউজ করব? অবশ্যই এখানে ওয়ার্ড ইউজ করব। এখন দেখো এই যে শূন্যস্থান ওয়ার্ড এরপরে কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। শর্টকাটটা কি রাখলে তুমি উত্তর করতে পারবা, যদি অর্থটা যদি ভালোভাবে বুঝতে না পারো আর কি। এরপরে দেখো রোল নাম্বার 30, অ্যাজ ইফ অ্যাজ দো, মানে যেন অর্থে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো ইউজ করব। একদম সহজ, জাস্ট শর্টকাটটা তোমাকে কি রাখতে হবে? মনে রাখতে হবে, একদম পানির মতো সহজ। দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, আগে যখন V1 থাকবে তখন পরে কি হবে? V2 হবে। আগে যদি V2 থাকে পরে কি হবে? হ্যাড প্লাস V3। তার মানে এই যে V1 মানে কোনটা জানো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর কি। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। এতটুকু জিনিসটা খেয়াল রাখবে। দেখো হি ওভারলুকস মি ড্যাশ, বলতেছে সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল, হি নেভার নিউ মি, যেন সে আমাকে কখনো চিনতো না। তাহলে এখন দেখো এই যে শূন্যস্থান শুরুতে আছে কি? ভার্বের অর্থাৎ V1, তাহলে পরে আছে কি? V2। V2 মানে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরে পাস্ট টেন্স। তাহলে এখন আমরা কি ইউজ করব? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এরপর দেখো দ্য ম্যান প্রেটেন্ডেড ড্যাশ, হি হ্যাড বিন ভেরি ফুল, হি হ্যাড বিন ভেরি ফুল, অর্থাৎ লোকটি এমন ভাবে মান করেছিল যেন সে দরিদ্র ছিল। এখন একটু খেয়াল করো তো, শূন্যস্থান আগে V2, V2 মানে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, তারপর কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আগে পাস্ট ইনডিফিনিট টেন্স পরে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি ইউজ করব? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। একদম সহজ না? খুবই সহজ। এরপর দেখো রুল নাম্বার 14, একদম শেষ রুলস, মানে লাস্ট। লাস্ট মানে যাতে না বা বাঁচে না। মনে রাখবা লাস্ট এটা সবসময় বাক্যের মাঝখানে বসে। লাস্ট এটা একটা কথা মনে রাখবা, লাস্ট এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এরপরে যে সেন্টেন্স, এই পরের সেন্টেন্সকে কি অর্থ দেয়? নেগেটিভ অর্থ দেয়। একটু খেয়াল রাখবা, এটা শর্টকাট একটু খেয়াল করো তো। শূন্যস্থান, শূন্যস্থান পরে যখন সাবজেক্ট এরপর শুড অথবা মাইট, এরপরে যখন বারো বেস ফর্ম থাকবে তখন তুমি এই শূন্যস্থানে কি ইউজ করবা? লাস্ট ইউজ করবা। কি ইউজ করবা? লাস্ট। অর্থটা একটু দেখো, এক্সাম্পলটা দেখো, দ্য থিফ হ্যাজ ফ্লেড অ্যাওয়ে, চোরটা পালিয়ে গেল, জাস্ট হি মাইট বি কট, যাতে সে কি না পড়ে? ধরা না পড়ে। এখন দেখো তো শূন্যস্থান, তারপর সাবজেক্ট, এরপর মাইট, এরপরে কি আছে? ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এই শূন্যস্থানে কি ইউজ করব? অবশ্যই এখানে লাস্ট ইউজ করব। লাস্ট একদম ইজি না? শর্টকাটটা মনে রাখতে পারলো তুমি কি অর্থটা যদি ভালো বুঝতে না পারো তাহলে শর্টকাটটা মনে রাখে তুমি এই লাস্টে তুমি ইউজ করতে পারবে। এরপর দেখো এই যে এখন আমরা যে 7টা রুলস তোমাদেরকে পড়িয়েছি, এই রুলসের উপর ভিত্তি করে আমরা একটা প্র্যাকটিস দিয়েছি। তোমরা অবশ্যই এই প্র্যাকটিসটা করে অবশ্যই কমেন্ট করবা, এবং আশা করি তোমরা আমাদের যে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর যে রুলসগুলো তোমাদেরকে পড়িয়েছি, এই রুলসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা এই টপিকের উপর আমরা বুট কোয়েশ্চেন সমাধান ক্লাস নেব। সবাই অবশ্যই আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবা। সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।